নমস্কার, নিউজ নাওয়ের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী চোপড়া। খবরে দেশ পরিচালনার ক্ষেত্রে গত 11 বছরে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাধারণ মানুষের সমর্থন রয়েছে ভারতীয় জনতা পার্টি সরকারের উপর। গত 11 বছরে কেন্দ্রীয় সরকারের সাফল্যের বাড়ি বাড়ি লিফলেট বিতরণ করতে গিয়ে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে কি কি উন্নয়নের কাজ হয়েছে তার লিফলেটের মাধ্যমে বাড়ি বাড়ি প্রচারে অংশ নেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন নিজ বিধানসভা কেন্দ্রের শান্তিপাড়া এলাকায় বাড়ি বাড়ি লিফলেট বিতরণে অংশ নেন মুখ্যমন্ত্রী নিজেও। গত 11 বছরে যেভাবে দেশ পরিচালনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাতে খুশি সাধারণ বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। চালিয়ে যাচ্ছেন। আর 2000 আগে তো এমন একটা অবস্থা ছিল, এই দেশ টিকবে কি টিকবে না এরকম একটা অবস্থা ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে যখন প্রধানমন্ত্রীজির দায়িত্ব নিলেন, দেশকে যেভাবে সুরক্ষিত রাখলেন এবং যেভাবে সাধারণ মানুষ যাদের কথা কেউ কোনোদিন ভাবেনি তাদের কথা মাথায় রেখে উনি যেসব প্রকল্প বা যোজনা বানিয়েছেন, এতে করে সব মানুষ খুশি। যেখানে নলসে জলের বিষয়, যেখানে আবাস যোজনা হোক এবং বিনা পয়সায় রেশন দেওয়া, সব বিষয়ে উনি উজ্জ্বলা যোজনা থেকে আরম্ভ করে এত যোজনা উনি করেছেন যে উনি বলেছেন জাতপাতের রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা যারা গরিব মানুষ, যারা যুবা, যারা মহিলারা আছেন তাদের যদি উত্তরণ হয় তবেই দেশ সামনের দিকে আসবে। তো সবার জন্য উনি কাজ করছেন। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এসেছি, সমস্ত ঘরে ঘরে লিফলেট বিতরণ করছি। কেন্দ্রীয় সরকারের গত 11 বছরের উল্লেখযোগ্য সাফল্যগুলি তুলে ধরতে বাড়ি বাড়ি লিফলেট বিতরণ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। जिस तरह देश को बचाया और जिस तरह देश को शक्तिशाली किया है और जहां तक डेवलपमेंट के सवाल, जिस तरह देश को आप विश्व गुरु के रूप से फिर से उबाल के आ रहे हैं, उनके पीछे माननीय प्रधानमंत्री जी 11 साल में जो जो काम किया है उसको पूरा हम लोग लिफलेट में लिख के ले आए हूँ। सब चीज इतना काम किया है, लिख के पूरा तो संभव नहीं है। मेन जो उन्होंने काम किया है ये चीज लेके हम घर घर जा रहे हैं, सबको बता रहे हैं माननीय प्रधानमंत्री जी कैसे देश को सबका विकास और विश्वास और प्रयास का काम कर रहे हैं। এদিন সকাল থেকে বাড়ি বাড়ি লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুধু লিফলেট বিতরণ কর্মসূচিতেই অংশগ্রহণ নয়, সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময় করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। সরকার থেকে সমর্থন প্রত্যাহারের বিষয় নিয়ে মথা নেতৃত্বের মন্তব্য তাদের দলের নিজস্ব বিষয় বলে প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ধরনের বিষয় নিয়ে লিখিত আকারে বা তেমন ভাবে কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তেবরাসা চুক্তি বাস্তবায়ন নিয়ে মথা নেতৃত্বের সঙ্গে কথাবার্তা হয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ওনাদের পার্টির তরফ থেকে ওনারা কি বলছেন ওটা ওনাদের বিষয়। এই বিষয়ে আমার মনে হয় আমার না বললেই ভালো হয়, এবং তো আমার কাছে কোনো রিটেন আকারে বা এইভাবে আমাকে বলা হয়। স্যার, যে চুক্তি হয়েছে সেই চুক্তি সঠিক কার্যকারী হচ্ছে না, 6 মাসের জায়গায় 1 বছর হয়ে গেছে। তো এই বিষয়টা নিয়ে আপনিও কি কথা বলবেন? আমার সাথে কথা হয়, ওনাদের যে পার্টির যে সুপ্রিমো ওনার সাথে প্রতিনিয়ত আমার সাথে যোগাযোগ আছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা জ্ঞাপনের অঙ্গ হিসেবে আগরতলা টাউন হলকে তাঁর নামে উৎসর্গ করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যের সব জাতি গোষ্ঠীর উন্নয়নে সরকার বদ্ধপরিকর বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গোটা দেশের সঙ্গে রাজ্যে যথাযোগ্য মর্যাদা পালিত হয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তী। সরকারিভাবে এদিনের মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে, যেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা জ্ঞাপনের অঙ্গ হিসেবে আগরতলা টাউন হলকে এদিন তাঁর নামে উৎসর্গ করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। টাউন হল প্রাঙ্গণে স্থাপিত করা হবে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতি, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুধু তাই নয়, শিক্ষক দিবসের দিনে তার নামে বিশেষ পুরস্কার এবং সামাজিক, রাজনৈতিক ও দেশ সেবায় উল্লেখযোগ্য অবদানকারীকে দেওয়া হবে শ্যামাপ্রসাদ মুখার্জি এক্সেলেন্স অ্যাওয়ার্ড বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শিক্ষা দপ্তরের উদ্যোগে যারা বিশেষ কাজ করেছেন তাদের যেসব সুযোগ্য ব্যক্তি তাদের উনার নামে শিক্ষক দিবসে পুরস্কার দেওয়া হবে। আমরা আগামী বছর ওনার 125তম জন্মজয়ন্তী পূর্তি উপলক্ষে আইসিএ ডিপার্টমেন্ট থেকে যারা সামাজিক,
রাজনৈতিক এবং দেশ সেবা এবং প্রশাসনিক কাজে যদি বিশেষ অবদান থাকে, তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে একটা এক্সিলেন্স অ্যাওয়ার্ড, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এক্সিলেন্স অ্যাওয়ার্ড চালু করার আমরা পরিকল্পনা করেছি। আজকে আরেকটা বিষয় আমি এখানে ঘোষণা করতে যাই। আজকেও আমাদের রাজ্যসভার সদস্য রাজীব বাবু উনি বলেছেন, আহ্বান করেছিলেন, আজকে কয়েকদিন ধরে আমরা এই বিষয়টি আলোচনা করছিলাম। তো আজকে আমি এখানে বলতে চাই যে ওনাকে যথার্থভাবে ওনাকে সম্মান দেওয়ার জন্য টাউন হল প্রাঙ্গণে ওনার প্রতিকৃতিতে একটা স্থাপন আমরা করব সেখানে। শুধু তাই নয়, ওনাকে শ্রদ্ধা নিবেদনের জন্য এবং ওনাকে শ্রদ্ধা নিবেদন করে আজকের দিনে এই যে টাউন হল ওনার নামে সেটা উৎসর্গ আমরা করব। সেই রাজ্যে সব জাতি গোষ্ঠীর উন্নয়নে পদক্ষেপ নিয়েছে বর্তমান রাজ্য সরকার। এক্ষেত্রে বিভিন্ন কেন্দ্রীয় এবং রাজ্য পর্যায়ের প্রকল্পের সার্থক বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জায়গায় মেলা অ্যাওয়ারনেস করে প্রতিটা ঘরে ঘরে সুশাসনের যে বিষয়, অর্থাৎ যে বেনিফিশিয়ারি স্কিমগুলো মানুষের ঘরে ঘরে যাতে দেওয়া যায় সেই ব্যবস্থা আমরা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী যে কাজটা করেছেন, যেটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের সেই কথাটা বলেছেন যে আমাদের যে ট্রেডিশন, সেই ট্রেডিশনের মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে আমরা যুক্ত থাকতে পারব। এবং যতক্ষণ ধরে আমাদের যে পরম্পরা, আমাদের যে সংস্কৃতি, আমরা জানি আমাদের ত্রিপুরাতে 19টা জাতিগোষ্ঠী আছে। আগে এই বিষয়ে কিন্তু সেইভাবে জোর দেওয়া হতো না। আমরা কিন্তু ত্রিপুরা সরকার 2018 পরে আসার পরে আমরা কিন্তু প্রতিটি জাতিগোষ্ঠীর যাতে উন্নয়ন হয় এবং সরকারি পৃষ্ঠপোষকতায় আমরা ওনাদের যেসব হারিয়ে যাওয়া যে সংস্কৃতিগুলো আছে সেগুলোকে পুনরুদ্ধার করার আমরা চেষ্টা করছি। এবং সেই কথাটাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেই কথাটি বলে গেছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় রাজনীতিবিদ, শিক্ষাবিদ এবং আইনজীবী। ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী, যা বর্তমানে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়, তাঁর দায়িত্ব পালন করেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। খড়গপুরে ভারতের প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহায়তায় 1951 সালে ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। গণপরিষদে সংখ্যালঘু আঞ্চলিক ভাষা এবং বিধানসভায় মুসলিম লীগের অনুপস্থিতির প্রভাব সহ বেশ কয়েকটি বিতর্কে হস্তক্ষেপ করেছিলেন ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করে শিক্ষা ও সমাজ উন্নয়নে অবদান রাখেন তিনি। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। আগরতলা টাউন হলের নাম বদলে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামাঙ্কিত করার রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করলেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে 40 বছরের প্রাচীন একটি ঐতিহ্যকে অস্বীকার করা হলো বলে মন্তব্য করে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা নিবেদন করার জন্য অন্য কোনো স্থানে আরো বড় পরিসরে পরিকাঠামো তৈরি করা যেতে পারে বলে উল্লেখ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। যে না, প্রত্যেক শহরেই এরকম একটা টাউন হল থাকে, তার কোনো নাম দেওয়া উচিত না। যেমন কলকাতার টাউন হল, লন্ডনের টাউন হল, এরকম যে এই পুরান শহরগুলোতে, এটাও আগরতলা টাউন হল হিসাবেই তার পরিচয় থাকুক। কিন্তু আজকে প্রায় 4 দশক বাদে শ্যামাপ্রসাদ মুখার্জির নাম দিয়ে এই ঐতিহ্যকে ইয়ে করা, এটা তো শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিও সঠিক শ্রদ্ধা জ্ঞাপন করা হলো না, একটা ঐতিহ্যকে অস্বীকার করা হলো। আমি নিশ্চিত আগরতলা শহরের বহু পুরান এই নাগরিক এরা এই পদক্ষেপ মানতে পারবেন না। আমি রাজ্য সরকারের কাছে পুনরায় আবেদন করব, এটা পুনর্বিবেচনা করুন। শ্যামাপ্রসাদ মুখার্জিকে অন্য কোনো জায়গাতে আরো বড় আকারে
বড় পরিসরে আরো বড় কিছু করে এরকম একটা গড়ে তুলুন, এতে আমাদের এই আগরতলা বা ত্রিপুরা রাজ্য নতুন একটা পরিকাঠামো। সতেরোতম ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রাজিলের রিও ডি জেনেরোতে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। ব্রিক্স শীর্ষক সম্মেলনে যোগ দিতে ব্রাজিলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানান ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা দা সিলভা। ব্রাজিলের বিখ্যাত রিও ডি জেনেইরো শহরে মিউজিয়াম অফ মডার্ন আর্টে অনুষ্ঠিত হচ্ছে ব্রিক্স দেশগুলির 17তম শীর্ষক সম্মেলন। এবার ব্রিক্স শীর্ষ সম্মেলনের এজেন্ডা হলো কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহার, জলবায়ু পদক্ষেপ, বিশ্ব স্বাস্থ্যের মতো বিষয়গুলি। দ্বাদশতম বারের মতো এই শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেশ কয়েকটি ব্রিক্স সদস্য দেশের নেতাদের সাথে দ্বিপাক্ষিক আলোচনাও করবেন প্রধানমন্ত্রী মোদী। ব্রিক্স শীর্ষক সম্মেলনে সীমান্ত প্রায় সন্ত্রাসবাদ নিয়ে তার উদ্বেগ পুনর্ব্যক্ত করবেন ভারত। ব্রিক্স হলো 11টি প্রধান উদীয়মান অর্থনীতির একটি গোষ্ঠী। এর মধ্যে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং ইন্দোনেশিয়া। ব্রিক্স সম্মেলনের উদ্দেশ্য হলো এই দেশগুলির মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক সহযোগিতা বৃদ্ধি করা। বিশ্বব্যাপী দক্ষিণের সহযোগিতায় এই বৈশ্বিক শৃঙ্খলার প্রতিপাদ্য নিয়ে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত হচ্ছে 2025 সালের ব্রিক্স শীর্ষক সম্মেলন। প্রথমবারের মতো এই সভায় অংশগ্রহণ করছে 11টি সদস্য দল। এর বাইরে অংশগ্রহণ করছে 13টি অংশীদার দেশও। ব্রিক্সকে পশ্চিমা বিরোধী সংগঠনের পরিবর্তে একটি অন্তর্ভুক্তিমূলক সংগঠন হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছেন ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা দা সিলভা। এর উদ্দেশ্য হলো অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, খাদ্য নিরাপত্তা এবং জলবায়ু ন্যায় বিচারের মতো বিষয় নিয়ে আলোচনা করা। ডিজিটাল অবকাঠামো এবং পেমেন্ট সিস্টেম, কৃত্রিম বুদ্ধিমত্তার নিয়মাবলী এবং সদস্য দেশগুলিতে স্থানীয় মুদ্রা বাণিজ্যের এজেন্ডা নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের ব্রিক্স সম্মেলন। গত বেশ কয়েক বছর ধরে ব্রিক্স দেশগুলির মধ্যে সুইফট পেমেন্ট সিস্টেমের আদলে নিজস্ব পেমেন্ট সিস্টেম তৈরির বিষয়ে আলোচনা চলছে। তবে এখনো এই বিষয়ে কোনো ঐক্যমত তৈরি হয়নি এবং কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি। তবে ব্রিক্স দেশগুলির নিজস্ব পেমেন্ট সিস্টেম এবং মুদ্রা তৈরির ধারণাটি পশ্চিমা দেশগুলির জন্য, বিশেষ করে আমেরিকার জন্য দাঁড়িয়েছে উদ্বেগের বিষয় হয়ে। যদি ব্রিক্স দেশগুলি নিজস্ব মধ্যে বাণিজ্যের সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে তাদের 100 শুল্ক আরোপের মুখোমুখি হতে হবে বলে শপথ গ্রহণের আগেই গত বছরের ডিসেম্বরে সতর্ক করে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ডলারকে দুর্বল করার ষড়যন্ত্র বলেও এই পরিকল্পনাকে অভিহিত করেছিলেন ট্রাম্প। তবে এই সবকিছুর মাঝেও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। মার্কিন ডলারকে দুর্বল করার কোনো আগ্রহ ভারতের নেই বলে জানিয়েছিল নয়াদিল্লি। আগামী দশকগুলিতে ব্রাজিল, রাশিয়া, ভারত এবং চীন বিশ্ব অর্থনীতির চালিকা শক্তি হবে বলেও জানিয়েছিল নতুন দিল্লি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আবারও একবার ভূমিধসে পাহাড় লাইনে বন্ধ হয়ে পড়ল রেল চলাচল। প্রেক্ষিতে লামডিং বদরপুর শাখায় আটকে পড়েছে বেশ কয়েকটি ট্রেন। দীঘা এবং মুপার মধ্যে নতুন করে ভূমিধসে একটি বড় পাথর লাইনের উপর আছড়ে পড়ার পর রবিবার আবারও বন্ধ করে দেওয়া হয়েছে লামডিং বদরপুর শাখায় ট্রেন চলাচল। উল্লেখ করা যেতে পারে 3 দিন আগে একই ধরনের ধস পড়েছিল এই স্থানে। একটি বিশাল পাথর আবারও লাইনটি আটকে দিয়েছে। মেরামতের কাজ শুরু হয়েছে এবং আবহাওয়া এবং পরিস্থিতির ওপর নির্ভর করে ট্র্যাক ফিটনেস পরিদর্শন করা হতে পারে বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। কয়েকটি ট্রেন বর্তমানে লামডিং এবং নিউ হাফলং এ দাঁড়িয়ে আছে, যেখানে যাত্রীদের সকালের খাবার এবং পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। বরাক উপত্যকাকে আসামের বাকি অংশ এবং দেশের সাথে সংযুক্তকারী একমাত্র রেল যোগাযোগ ব্যবস্থাকে আবারও বিকল করে দিয়েছে এই ভূমিধস। ধ্বংসাবশেষ অপসারণ এবং যোগাযোগ পুনরুদ্ধারের জন্য কঠিন পরিস্থিতিতে কাজ চলছে। তবে প্রয়োজনীয় নিরাপত্তা ছাড়পত্র পাওয়ার পরেই ট্রেন চলাচল পুনরায় শুরু হবে বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। প্রতিদিনের যাত্রী চলাচলের পাশাপাশি খাদ্য, জ্বালানি এবং নির্মাণ সামগ্রীর মতো প্রয়োজনীয় সরবরাহ পরিবহনের সুবিধা প্রদান করে লামডিং বদরপুর লাইন।
এই অংশে ঘন ঘন ভূমিধস একটি উপর্যুপরি সমস্যা তৈরি করে, যাতে ব্যাপক অসুবিধা এবং সরবরাহগত বিলম্ব হয় সমগ্র অঞ্চলে। ইতিমধ্যে যাত্রীদের ধৈর্য ধরতে এবং আপডেটের জন্য অফিসিয়াল যোগাযোগ চ্যানেলগুলো অনুসরণ করার আহ্বান জানিয়েছে রেল কর্তৃপক্ষ। আগামী দিনে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় কর্মকর্তারা এই কৌশলগত রুটের ঝুঁকিপূর্ণ অংশগুলিকে শক্তিশালী করার জন্য দীর্ঘমেয়াদী প্রশমন ব্যবস্থা পর্যালোচনা করছেন বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। ভূমিধসের ফলে হাতিখালি স্টেশনে আটকে আছে গুয়াহাটি রাঙ্গিয়া এক্সপ্রেস, লামডিং স্টেশনে আটকে আছে গুয়াহাটি শিলচর এক্সপ্রেস। গুয়াহাটি দুল্লবছড়া ট্রেনটি থামানো হয়েছে ল্যাংটিং স্টেশনে। নিউ হাফলং স্টেশনে দাঁড়িয়ে আছে আগরতলা দেওঘর এক্সপ্রেস। শিলচর গুয়াহাটি এক্সপ্রেস যা সকাল 9টায় শিলচর থেকে ছেড়েছিল 2 ঘন্টা দেরিতে চলেছে এবং আটকে পড়েছে নিউ হাফলং স্টেশনে। শিয়ালদা শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 6 ঘন্টা দেরিতে চলছে এবং এই ট্রেনটি থামবে লামডিং স্টেশনে বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ব্যাংক ম্যানেজার বোধিসত্ত্ব দাস হত্যা মামলায় অপরাধীদের শাস্তির ক্ষেত্রে নিম্ন আদালতের রায় বহাল রাখল উচ্চ আদালত। এক্ষেত্রে অভিযুক্ত 4 জনেরই যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল ত্রিপুরা উচ্চ আদালত। ব্যাংক ম্যানেজার বোধিসত্ত্ব দাসকে হত্যার দায়ে 4 অপরাধীকে যাবজ্জীবন কারাদণ্ডের নিম্ন আদালতের রায় বহাল রাখল ত্রিপুরা উচ্চ আদালত। রবিবার এই মামলায় দোষী সাব্যস্ত 4 অপরাধীকে ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ বহাল রাখে ত্রিপুরা উচ্চ আদালত। পাশাপাশি তাদের 50,000 টাকা করে আর্থিক জরিমানার রায়ও বহাল রাখে ত্রিপুরা উচ্চ আদালত। জরিমানার অর্থ অনাদায়ে অতিরিক্ত 3 মাসের কারাবাসের শাস্তি দেওয়া হয়েছে অপরাধীদের। 4 অপরাধী হল সুমিত চৌধুরী, প্রাক্তন পুলিশ ইন্সপেক্টর সুকান্ত বিশ্বাস, ব্যবসায়ী সুমিত বণিক এবং উমর শরীফ ওরফে সোয়েব মিয়া। 2019 সালের 3রা আগস্ট রাতে রাজধানী জ্যাকসন গেট এলাকায় সংঘটিত হয় এই হত্যাকাণ্ড। ওই রাতে প্রায় 12টা নাগাদ ওই এলাকায় একটি ওষুধের দোকানের সামনে বসে অপর বন্ধুর সাথে বসে পান করছিল ব্যাংক ম্যানেজার বোধিসত্ত্ব দাস। তখন কালিকা জুয়েলার্সের সুমিত চৌধুরীর গাড়িতে চেপে সেখানে পৌঁছায় সুমিত চৌধুরী, সুকান্ত বিশ্বাস এবং সুমিত বণিক। সুকান্ত প্রকাশ্যে উন্মুক্ত জায়গায় প্রস্রাব করতে শুরু করলে আপত্তি জানান বোধিসত্ত্ব। এ নিয়ে এদের মধ্যে শুরু হয় তর্ক বিতর্ক এবং হাতাহাতি। তখন আকণ্ঠ মদ্যপান করেছিল সুকান্ত বিশ্বাসরা। হাতাহাতির ফাঁকে তাদের মধ্যে একজন সোয়েব মিয়াকে মোবাইলে ফোন করে ডেকে আনে অকুস্থলে। সোয়েব এসেই ছুরি দিয়ে আঘাত করে ব্যাংক ম্যানেজার বোধিসত্ত্বকে। একসময় বোতল ভেঙে আঘাত করা হয় বোধিসত্ত্ব দাসের পেটে। গুরুতর জখম অবস্থায় তাঁকে রাস্তায় ফেলে কেটে পড়ে 4 জনই। রাতে ফায়ার সার্ভিসের গাড়ি করে বোধিসত্ত্বকে আনা হয় জিবি হাসপাতালে। হাসপাতালের বেডে পুলিশের কাছে 4 অপরাধীর নাম জানান ব্যাংক ম্যানেজার বোধিসত্ত্ব দাস। বয়ান মোবাইলে রেকর্ড করে রাখে পুলিশ। পরবর্তী সময়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে 16 আগস্ট মারা যায় বোধিসত্ত্ব দাস। মামলায় হত্যার ধারা যোগ করে তদন্ত চালায় পুলিশ, কারণ এর আগে 4 আগস্ট পশ্চিম থানায় অভিযোগ দায়ের করেছিলেন বোধিসত্ত্ব দাসের মা। তদন্ত শেষে 4 জনের বিরুদ্ধে হত্যার দায় এনে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। প্রায় 4 বছর মামলার বিচার প্রক্রিয়া শেষে 4 জনকে দোষী সাব্যস্ত করে জেলা ও দায়রা জজের আদালত। পরবর্তী সময় 2023 সালে এই মামলা গড়ায় ত্রিপুরা উচ্চ আদালতে। রবিবার এক রায়ে নিম্ন আদালতের দেওয়া শাস্তি বহাল রাখে ত্রিপুরা উচ্চ আদালত। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। নিজ বিধানসভা কেন্দ্রে আক্রমণের শিকার হয়েছেন বলে অভিযোগ করলেন কংগ্রেস বিধায়ক গোপাল রায়। এক্ষেত্রে নিরাপত্তার জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। 4 দিনে দ্বিতীয়বারের মতো আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ করলেন কংগ্রেস বিধায়ক গোপাল রায়। রাজধানীর 9 বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অধীন টাউন প্রতাপগড় 1 নম্বর রোড এলাকায় কংগ্রেস বিধায়ক গোপাল রায়ের আয়োজিত এক উঠোন সভায় প্রকাশ্য দিবালোকে এই চাঞ্চল্যকর হামলার ঘটনা সংঘটিত হয়েছে বলে অভিযোগ করেছেন বিধায়ক গোপাল রায়। জুলাইয়ের 2 তারিখে এই ধরনের আক্রমণ সংঘটিত হয়েছিল বলে অভিযোগ করেন বিধায়ক গোপাল রায়। প্রেক্ষিতে নিরাপত্তার জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টিও আকর্ষণ করেছেন কংগ্রেস বিধায়ক। This is the 6th meeting of ward number 31. Then 12 o'clock we have started the meeting. আমরা মিটিং শুরু করেছি। আমাদের মিটিং শেষের পথে এই অবস্থায় আমি 2nd জুলাই আমি অলরেডি ওসি পিএসকে চিঠি দিয়েছি। I have got the receipt letter. I will show you. It is in my house. But all on a sudden they attacked me.
They are telling Gopal Rai would be killed. Gopal Rai would be killed. What is this? What is this nonsense is going on in the state? Then আমি বলছি ওরা স্লোগান দিয়েছে আমাকে হত্যা করবে। I am appealing to the government, Dr. Manik Sarkar, they should take necessary action against them. Manik Shah, Dr. Manik Shah, Chief Minister, he should take the necessary action against them, and my security should be action. And all the people security of the meeting, more than 60 people are here. We are in a meeting. Security of all our ladies, youth and others should be protected. It is the গত 55 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হননি বলে এদিন অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক গোপাল রায়। একে আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি বলে অভিযোগ করেন তিনি। 5 years of politics, I never seen this type of this hooliganism. তারা অত্যন্ত কোণঠাসা, তাদের জনগণ ত্যাগ করছে, ধিক্কার জানাচ্ছে। এই জন্য তারা এরা বিজেপি যারা মিসক্রিয়েন্ট, যারা ওই নিকো বাণিজ্যে আছে, এরা জনৈক নেতার রাইট হ্যান্ড লেফট হ্যান্ড। আচ্ছা, রাজ্যে তো বলছে আইন প্রশাসন খুব ভালো রয়েছে, তাহলে আইন প্রশাসন দেখেন আমাদের meeting attack. Our meeting was attacked. You see the law and order. What is the government is doing? What is Chief Minister is doing? I talked to the DGP just now. Police has come. No educate. Security was not there. That is why they have come, entered, and they have already dismantled our meeting, and the house was. এদিকে এই ঘটনা বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করবেন বলে জানিয়েছেন কর্তব্যরত পুলিশ আধিকারিক। কি হয়েছিল? ঘটনাটা কি হয়েছিল? কি খবরের ভিত্তিতে আসলেন? আমি কোনো ইনকোয়ারি করলাম না। আপনি তো আসলেন। আমি জাস্ট এলাম তোমার সঙ্গে আইছি না, এরপর তো আপনি কথা বললেন, গোপাল বাবুর সঙ্গে কথা হইলো আপনার। উনি কইতেছে যে উনি একটা প্রোগ্রাম করতে আসলো, এখানে নাকি কেউ হইচই করতেছে বলে, এই আর কি। আপনারা কারোকে পাইছেন? না, আমি কেউ দেখলাম না যে কোনো প্রোগ্রামে গিয়ে তাদের বাড়ির ভিতরে ঢুকে কেউ আটক করে, আমি দেখছি না। তো তাই না, আবার এফআইআরও করছে, করবো কইছে। করুক না, আগে করুক, আমরা তদন্ত করতে দেন। উল্লেখ করা যেতে পারে, বিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডে আক্রমণ সংঘটিত হচ্ছে বলে ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখেছেন কংগ্রেস সভাপতি এবং সিপিআইএম রাজ্য সম্পাদক। এক্ষেত্রে রাজ্য আইন শৃঙ্খলার অবনতি হয়েছে বলেও অভিযোগ করে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন বিরোধী দলনেতা। এদিকে রবিবারের এই ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। স্কুল এবং গার্লস হোস্টেল চত্বরে প্রতিনিয়ত চলছে নেশার আড্ডা। মাঝে মধ্যে পুলিশের অভিযান হলেও চলছে এই ধরনের কর্মকাণ্ড। হোস্টেল কর্তৃপক্ষ এবং এলাকাবাসীর পক্ষ থেকে আয়োজিত হলো সচেতনতামূলক কর্মসূচি। শহরে ছড়িয়ে ছিটিয়ে আছে নেশার আড্ডা স্থল। রাজধানী প্রাণ কেন্দ্র লালবাহাদুর চৌমুহনী এলাকায় স্কুল এবং গার্লস হোস্টেল সংলগ্ন স্থানেও প্রতিনিয়ত চলছে নেশার আড্ডা। মাঝে মধ্যে পুলিশের অভিযান সংগঠিত হলেও প্রতিনিয়ত চলছে এই প্রবণতা। শেষে বাধ্য হয়ে এলাকাবাসীদের সহায়তায় রবিবার সচেতনতামূলক কর্মসূচির উদ্যোগ নিল হোস্টেল কর্তৃপক্ষ। এখানে অনেকদিন ধরেই চলছে, আমাদের একদম হোস্টেলের বাউন্ডারির সামনে যে যেটাতে রাস্তায় মানে লোক হাঁটার জন্য যে জায়গাটা আছে, ওখানটার মধ্যে অনেক দিন ধরে চলছে। বিগত দুই একবার আমাদের অপোজিটের যারা আছেন তাদের সঙ্গে মিলে আমরা কিন্তু থানায় জানিয়েছিলাম, পূর্ব থানায়। আর তাছাড়া পার্সোনালি আমাদের কলেজের প্রিন্সিপাল ম্যাডাম সহ আমি হোস্টেল সুপারিনটেন্ডেন্ট আমি সহ আমরা পূর্ব থানায় জানিয়েছি। পূর্ব থানা থেকে মাঝে মাঝে আসে, সেটা আমরা দেখি, কিন্তু যখন আসে তখন গাড়িটা এখানে দেখা মাত্র ওরা চলে যায়, এক দুজনকে ধরেছে, সেটাও আমরা দেখেছি। বাট সেটা হচ্ছে না, প্রতিদিনই হচ্ছে। এমন একটা দিন বাদ নেই যেদিন ওরা এখানে রিক্সা ড্রাইভার থেকে শুরু করে অটোওয়ালা থেকে শুরু করে প্রত্যেকেই আসে। তো তারা এসে এটা করে, এটা আমাদের প্রবলেম, কারণ আমার মেয়েদেরও প্রবলেম। মেয়েরাও আমাকে বলেছে অনেকবার যে ম্যাডাম এটা কী করবো, এই নিয়ে আমরা অনেকবার করেছি, কিন্তু আমরা এটা নিয়ে খুব একটা আর কিছু আশানুরূপ ফল পাচ্ছিলাম না। পুলিশ আসলে ওরা থাকে না, কী করে খবর পায় জানি না, জাস্ট আবার চলে যায়। তো এমনি করে আমার একজন রিলেটিভ আছে যে লালবাহাদুরের বাড়ি, তো আমি ওনাকে বলেছি, তো উনি বলেছেন ঠিক আছে, আমরাও তো অনেক সমাজসেবামূলক কাজ করি, আমরা একটা কাজ করব। তো আজকে এই কাজটা শুনে যে লালবাহাদুরের যে যুবক সম্প্রদায়, অবভিয়াসলি সেটা যুবক সম্প্রদায়কেই এগিয়ে আসতে হবে, কারণ এটা তো
যুব সম্প্রদায় ধ্বংসের পথে চলে যাচ্ছে। তো এই যে লাল বাহাদুর ক্লাব থেকে যে এই যুবকরা নেশা থেকে বিরত থাকার জন্য এদিনে যুব সমাজের প্রতি আহ্বান জানালেন এলাকাবাসীও। যুব সমাজ বা যুবক ভাইদের আমরা বলতে চাই যে যারাই ড্রাগ সেবন করে ওরা যেন ট্রিটমেন্টে পৌঁছে দিতে পারে এবং ওদের প্রতি যেন সহানুভূতিশীল হয়, ওদের প্রতি যেন সমাজের প্রত্যেকটা লোক ওদের এগেইনস্টে গিয়ে ওদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে ওদের এগেইনস্টে। তো এইটা হচ্ছে মূল লক্ষ্য। পরিচয়? আমার নাম মাল্যবান চক্রবর্তী। নেশামুক্ত ত্রিপুরা গড়ে তোলার ক্ষেত্রে সমাজের সব অংশের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে শুধুমাত্র আইন প্রয়োগ করে নেশামুক্ত সমাজ গড়া সম্ভব নয়, সবার সার্বিক সহযোগিতাতেই নেশামুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব বলে এদিন জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সড়ক উন্নয়ন করের হার বৃদ্ধির ফলে পাইপড ন্যাচারাল গ্যাস বা পিএনজির দাম বৃদ্ধি পেয়েছে। রাজ্যে প্রতি ঘনমিটার হিসেবে গ্যাসের এই মূল্য বৃদ্ধি করা হয়েছে সর্বনিম্ন 93 পয়সা থেকে শুরু করে সর্বোচ্চ 4 টাকা 92 পয়সা পর্যন্ত। রবিবার থেকে কার্যকর হলো পিএনজির এই বর্ধিত মূল্য। পাইপড ন্যাচারাল গ্যাস বা পিএনজির দাম বৃদ্ধি পেল রাজ্যে। মিডিয়া রিপোর্ট অনুসারে রবিবার থেকে কার্যকর হলো পিএনজির এই বর্ধিত মূল্য। পিএনজির মূল্য বৃদ্ধির পেছনে রয়েছে 5.5% হারে সড়ক উন্নয়ন করের বৃদ্ধি। সারা দেশের মধ্যে রাজ্যের পাইপলাইন গ্যাস ভোক্তাদের সর্বোচ্চ 30% কর দিতে হয়। দেশের অন্যত্র পাইপলাইন গ্যাসের উপর এই করের হার 14% অথবা তার কম। অর্থাৎ সেই হিসেবে রাজ্যে গ্যাসের ওপর করের হার দেশের অন্য রাজ্যের তুলনায় দ্বিগুণেরও বেশি। পাইপলাইনে গ্যাস পরিবহন ও সরবরাহ করা হয় মাটির নিচ। এর সঙ্গে নেই সড়ক উন্নয়নের প্রত্যক্ষ অথবা পরোক্ষ সম্পর্ক। তারপরও রাজ্যে প্রথমবারের মতো পাইপলাইন গ্যাসের উপর সড়ক উন্নয়ন কর আরোপ করা হয় 2020 সালে। 19% হারে আরোপিত এই করের পুরোটাই মেটাতে হয় ভোক্তাদের। তার সঙ্গে রয়েছে 4% হারে মূল্যযুক্ত কর তথা ভ্যাট। মূল্যযুক্ত কর আরোপের পর প্রতি ঘন মিটার গ্যাসের ওপর আরোপ করা হয় সড়ক উন্নয়ন কর, ফলে আরো বেড়ে যায় এই করের হার। বর্তমানে মূল দামের উপর 4% হারে মূল্যযুক্ত কর আরোপের পর 100 টাকার পিএনজি গ্যাসের মূল্য দাঁড়িয়ে যায় 104 টাকা। তার উপর রাজ্য সরকার আরোপিত পূর্বের 19% সড়ক উন্নয়ন কর 5.5% বৃদ্ধি পেয়ে রয়েছে 25%। এই 25% আবার কার্যত 26% গিয়ে ঠেকেছে। ফলে মোট 30% হারে কর দিয়ে ভোক্তাদের রবিবার থেকে 100 টাকার গ্যাস কিনতে হচ্ছে 130 টাকায়। পাইপলাইন গ্যাসের ওপর সড়ক উন্নয়ন কর সহ এত মোটা অঙ্কের কর সারা দেশের মধ্যে ত্রিপুরা ছাড়া দিতে হয় না আর কোনো রাজ্যের মানুষকে। সড়ক উন্নয়ন করের হার বৃদ্ধির ফলে বৃদ্ধি করা হয়েছে রাজ্যের গ্যাসের দাম। প্রতি ঘনমিটার হিসেবে গ্যাসের এই মূল্য বৃদ্ধি করা হয়েছে সর্বনিম্ন 93 পয়সা থেকে শুরু করে সর্বোচ্চ 4 টাকা 92 পয়সা পর্যন্ত। বর্তমানে আগরতলা সহ পশ্চিম জেলায় বাড়ি ঘরে ব্যবহারের প্রতি ঘনমিটার গ্যাসের মূল্য 39 টাকা 87 পয়সা। 93 পয়সা বৃদ্ধি পেয়ে এর দাম দাঁড়িয়েছে 40 টাকা 80 পয়সা। পশ্চিম জেলায় সরকারি আবাসে ব্যবহার করা পাইপলাইন গ্যাসের বর্তমানে মূল্য প্রতি ঘনমিটার 44 টাকা 68 পয়সা। এর দাম 1 টাকা 34 পয়সা বৃদ্ধি পেয়ে হয়েছে 46 টাকা 2 পয়সা। বজ্রনগরের শিল্পাঞ্চল ছাড়া অন্য ক্ষেত্রে বাণিজ্যিক ভাবে ব্যবহার করা গ্যাসের বর্তমান মূল্য প্রতি ঘনমিটার 49 টাকা 96 পয়সা। 2 টাকা 21 পয়সা বেড়ে এর দাম দাঁড়িয়েছে 52 টাকা 27 পয়সা। বজ্রনগর শিল্পাঞ্চলে বাণিজ্যিক ভাবে ব্যবহৃত পাইপলাইন গ্যাসের বর্তমান মূল্য প্রতি ঘনমিটার 34 টাকা 72 পয়সা। 4 টাকা 92 পয়সা বৃদ্ধি পেয়ে বজ্রনগর শিল্পাঞ্চলে বাণিজ্যিক ভাবে ব্যবহারের পাইপলাইন গ্যাসের মূল্য দাঁড়িয়েছে 39 টাকা। পাইপলাইন গ্যাসের বর্তমান মূল্য বৃদ্ধি হিসেবে এটাই সর্বোচ্চ হার। পশ্চিম ত্রিপুরা জেলার যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহৃত পাইপলাইন গ্যাসের বর্তমান মূল্য প্রতি ঘনমিটার 76 টাকা 99 পয়সা। 3 টাকা 54 পয়সা বৃদ্ধি পেয়ে এর দাম দাঁড়িয়েছে 80 টাকা 53 পয়সা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ঘরের মানুষ ফিরছে ঘরে, এবার চেয়ার নয় জায়গা করতে হবে মানুষের হৃদয়ে। রবিবার শান্তির বাজারে বীরচন্দ্রনগর কমিউনিটি হলে নবগঠিত ডিভিশনাল কমিটি গঠন করতে এসে এমনই মন্তব্য করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। সামনের এডিসি নির্বাচনকে সামনে রেখে এবং সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে তাদের এই কমিটি গঠন এবং সভা বলে জানান তিনি আরো বলেন 23 আগস্ট পৃথক রাজ্য গঠনের দাবিতে রাজ্য সমাবেশের আয়োজন করা হবে আইপিএফটি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে। সম্মেলনকে কেন্দ্র করে উপস্থিত কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। आदायनो जोंनो मा दिखायले अमनो जों गयतो लानानै बस गामि सालो
समय दामन के मुताबिक बस कभी इलेक्शन বাদ করতে হবে শ্রমকোট, বাড়াতে হবে শ্রমিকদের মজুরি, লাগাম টানতে হবে লাগামহীন মূল্য বৃদ্ধির দাবি সহ অন্যান্য দাবি নিয়ে 17 দফা দাবিতে শ্রমিকদের কল্যাণে গোটা দেশে 9 জুলাইয়ের ধর্মঘটকে সমর্থন করল সিপিআই। রবিবার এক সাংবাদিক সম্মেলনে জানান সিপিআই রাজ্য সহ সম্পাদক মিলন বৈদ্য, গোটা দেশের পাশাপাশি রাজ্যের সকল অংশের মানুষকে এই ধর্মঘটকে সার্থক করার জন্য আহ্বান জানান তিনি। এবং এই ধর্মঘট যাতে সফল হয় এবং আপনাদের মাধ্যমে যাতে এই সব ধর্মঘটের বার্তা সারা দেশে এবং সারা রাজ্যে পৌঁছে যায়, এটা আমরা আপনাদের মাধ্যমে চেষ্টা চালিয়ে যাব। এবং আমরা লক্ষ্য করেছি গত কিছুদিন ধরে শুধু আমাদের রাজ্যে নয়, সারা দেশে এই ধর্মঘট সফল করার জন্য জোরদারভাবে মিছিল, মিটিং, সভা, পথসভা, মিছিল এবং জনসভা বিভিন্ন সম্পন্ন করা হয়েছে। এবং আমি মনে করি এই ধর্মঘট বিশেষভাবে সফল হবে। এবং রাজ্যপাল ইন্দ্র সেনার সঙ্গে সাক্ষাৎ করলেন তীব্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। পরবর্তী সময়ে এই সাক্ষাৎ একান্তই ব্যক্তিগত বলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। অবৈধ অনুপ্রবেশ রাজ্য উত্তর পূর্বাঞ্চল এবং সমগ্র দেশের জন্য বিপজ্জনক, এর বিরুদ্ধে কথা আন্দোলন প্রয়োজন বলে এদিন জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। ত্রিপ্রাসা চুক্তির বাস্তবায়ন নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয় বলেও এদিন জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। It's a personal visit to एक प्राइवेट विजिट था गवर्नर को। हम कल भी मिले थे जगन्नाथ के प्रोग्राम में, तो उन्होंने मुझे बोला था कि समय मिलने से एक बार आके बात भी करो, तो मैं गया था। आई मेट हिम एंड आई स्पोक टू हिम ऑन वेरियस सब्जेक्ट्स। हमारे बीच में और गवर्नर के बीच में हुआ है। मैं चाहता हूँ कि इट रिमेन्स बिटवीन अस। आई डोंट वांट टू कमेंट एनीथिंग बिफोर द मीडिया। Only I can say is that the governor has heard my views and I have heard his advice also very patiently, and let us see how things are going. But he was very nice, very kind, and he heard me. He also gave me some advice which I think I should not be telling in the public domain. As I told you, many things have been discussed. I will tell whatever has to be told, but this is a private meeting and I don't think I should discuss this in the public domain. All I can say is not with the governor, but infiltration, illegal infiltration is a serious issue in Tripura, and the future of the state, the future of Northeast lies on the balance. And if we can not unite to stop illegal infiltration, then there will be huge injustice to our next generations who will be deprived of a better tomorrow. So this should be bigger than politics. All political parties should come together and stop illegal infiltration which is happening in Tripura, because it is going to affect Tripura, it's going to affect Northeast, and it's going to affect India also. I'm in regular touch with Chief Minister and many things we discuss, and whatever is discussed between me and him is for the betterment of Tripura and not for anything else. So I spoke to him yesterday. If required, I'll speak to him today also. I am in regular conversation with the Chief Minister. He said that things are in progress, but we have to see the progress on the ground. And the Chief Minister knows the urgency, and I've told him what my views are, and he has heard me out patiently. I hope that things are put on action on ground. এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।